ইতিহাসের পাতা উল্টাতে হবে। 1919 সাল প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। সে সময় ব্রিটিশ সরকার একটি আইন আনলো যার নাম ছিল রাওলাট অ্যাক্ট। এই আইনের সবচেয়ে ভয়ানক দিক ছিল কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটকে রাখা যেত, তাকে অপরাধ প্রমাণ করার প্রয়োজন পড়তো না। শাসকের মনে যদি সন্দেহ হতো যে এই লোকটা বিপদ ঘটাতে পারে, ব্যাস যথেষ্ট, তাকে তুলে নিয়ে কারাগারে ঢুকিয়ে দেওয়া হতো। এই আইনের বিরুদ্ধে গর্জে উঠেছিল মহাত্মা গান্ধী। এই আইনের প্রতিবাদেই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে জমায়েত হয়েছিল হাজার হাজার নিরস্ত্র মানুষ। আর তারপর যা ঘটেছিল সেই ইতিহাস আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো, 100 বছরেরও বেশি সময় পরে স্বাধীন ভারতে গণতান্ত্রিক ব্যবস্থায় কেন হঠাৎ সেই রাওলাট আইনের কথা উঠছে? কেন মানুষ আতঙ্কিত হচ্ছে? কেন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে? কারণটা লুকিয়ে আছে পশ্চিমবঙ্গ বিধানসভায় সদ্য পাশ হওয়া দুটো বিলের মধ্যে। প্রথম বিলটির নাম শুনলেই বোঝা যায় এর ওজন কতটা ভারী। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সরকারি ভাষ্য অনুযায়ী এই আইন আনা হয়েছে সমাজ বিরোধী কর্মকাণ্ড দমনের জন্য। তোলাবাজি, মাদক পাচার, অস্ত্র পাচার, নারী পাচার, এসব অপরাধ যেগুলো প্রচলিত ফৌজদারি আইনে ঠিকমতো মোকাবেলা করা যাচ্ছিল না, সেগুলো এই নতুন আইনের আওতায় কঠোরভাবে দমন করা হবে। শুধু তো খুব চমৎকার, তাই না? অপরাধ দমন, সমাজ রক্ষা, কে না চাইবে? কিন্তু একটু থামুন, এই আইনের ভেতরে একটা শব্দ আছে যেটা পড়ার পর পুরো চিত্রটাই বদলে যায়। শব্দটা হলো প্রিভেন্টিভ ডিটেনশন, সহজ বাংলায় আগাম আটক। এর মানে কি? এর মানে হলো আপনি কোনো অপরাধ করেননি, আপনার বিরুদ্ধে কোনো এফআইআর নেই, কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, কিন্তু পুলিশের কাছে যদি কোনোভাবে খবর আসে, হতে পারে কারো মুখের কথা, হতে পারে কোনো গোপন সূত্র, এমনকি হতে পারে কারো ব্যক্তিগত আক্রোশে যে আপনি হয়তো ভবিষ্যতে কোনো অপরাধ করতে পারেন, তাহলে আপনাকে আটক করা হবে, জেলে পাঠানো যাবে, 1 বছর পর্যন্ত এভাবে আটকে রাখা যাবে। একটু ভেবে দেখুন এর ভয়াবহতা। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, চা খেতে বসলেন, দরজায় পুলিশ এসে বলল, আমাদের কাছে খবর আছে আপনি অপরাধ করতে পারেন, চলুন। আপনি জিজ্ঞেস করবেন, কি অপরাধ? কোনো প্রমাণ? উত্তর আসবে, প্রমাণের দরকার নেই, সন্দেহই যথেষ্ট। এখন প্রশ্ন হলো, এই সন্দেহটা তাহলে কে করবে? কার মনে সন্দেহ তৈরি হবে? আর সেই সন্দেহ যদি ভুল হয়, যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়, যদি রাজনৈতিক প্রতিহিংসায় এই আইন ব্যবহার করা হয়, তখন কি হবে? যতদিন আদালত থেকে আপনি নির্দোষ প্রমাণিত হবেন, ততদিনে আপনার জীবন, পরিবার, সম্মান সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আর এই আইনের আরেকটি ধারা আরও বেশি উদ্বেগজনক। বলা হচ্ছে, আপনি যদি সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়ান, তাহলেও শাস্তি পেতে হবে। কিন্তু ভয় ছড়ানোর সংজ্ঞাটা কি? আপনি হয়তো পাড়ার মানুষকে সতর্ক করলেন, ভাই এই কাজটা করলে কিন্তু আইনি ঝামেলায় পড়তে পারেন। এটা কি ভয় দেখানো নাকি সচেতন করা? এই সূক্ষ্ম পার্থক্যটা কে নির্ধারণ করবে? পুলিশ, প্রশাসন, নাকি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা? কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ দ্বিতীয় বিলটি আরেকটি সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করেছে এই পুরো সমীকরণে। দ্বিতীয় বিলটির নাম ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। এটি আসলে 1972 সালের একটি পুরনো আইনের আধুনিক সংস্করণ। এই আইন অনুযায়ী কোনো রাজনৈতিক মিছিল বা বিক্ষোভের সময় যদি সরকারি সম্পত্তির ক্ষতি হয়, বাস ভাঙচুর হোক, পুলিশের গাড়ি পোড়ানো হোক, সরকারি দপ্তর তছনছ করা হোক, তাহলে সেই ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে সরাসরি অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে। প্রয়োজনে তাদের সম্পত্তিও নিলাম করা হবে। এখন আলাদাভাবে দেখলে মনে হতে পারে এটা তো ভালো কথা, যে ভাঙচুর করবে সে ক্ষতিপূরণ দেবে, এতে সমস্যা কোথায়? সমস্যা হলো সেই একই জায়গায়, অভিযুক্তকে কিভাবে নির্ধারণ করা হবে কে ভাঙচুর করেছে আর কে শুধু মিছিলে হেঁটেছে। একটি 1000 মানুষের মিছিলে 10 জন যদি পাথর ছোড়ে, তাহলে বাকি 990 জনকেও কি একই কাতারে ফেলা হবে? আর যদি রাজনৈতিক উদ্দেশ্যে এই আইন ব্যবহার করে বিরোধী দলের সমর্থকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, তখন? এখন দুটো আইন একসাথে মিলিয়ে দেখুন। প্রথম আইন বলছে সন্দেহ হলেই আটকানো যাবে, দ্বিতীয় আইন বলছে অভিযুক্ত হলেই সম্পত্তি নিলাম হতে পারে। দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে আপনি কিছু না করেও আটক হতে পারেন, আর আটক হলেই আপনার সম্পত্তি চলে যেতে পারে। এটা কি গণতন্ত্র নাকি অন্য কিছু? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে আইন প্রয়োগ করব না, কিন্তু প্রশ্ন হলো ভদ্রলোক আর অভদ্রলোকের সংজ্ঞাটা কে ঠিক করবে? আজ যিনি ভদ্রলোক, কাল তিনি যদি সরকারের সমালোচনা করেন, তখনও কি তিনি ভদ্রলোকই থাকবেন? এবার ফিরে যেতে হবে 2021 সালে।
সেবার বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ ছিল খুবই উত্তপ্ত। বিজেপির বিধায়কদের কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়েছিল, সিআরপিএফের জওয়ানরা থাকতো তাদের সঙ্গে। কিন্তু বিধানসভা ভবনে প্রবেশের সময় একটি অদ্ভুত নিয়ম জারি করা হলো। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা ভেতরে ঢুকতে পারবে না, শুধুমাত্র বিধায়ক একা প্রবেশ করবেন। অন্যদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং শাসক দলের বিধায়করা রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে অবাধে প্রবেশ করছিলেন। আইন কি সবার জন্য সমান, নাকি কারোর জন্য একটু বেশি সমান? এই বৈষম্যের বিরুদ্ধে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেন। মামলাটি ওঠে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে। দীর্ঘ শুনানির পর আদালত নির্দেশ দেন, নিরাপত্তা সংক্রান্ত নিয়ম সব বিধায়কের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল আদালতের এই নির্দেশ মানা হচ্ছে না, তাই তিনি আদালত অবমাননার মামলা দায়ের করেন। মাসের পর মাস গড়ালো, বছর পেরিয়ে গেল, আর এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটাই সম্পূর্ণ বদলে গেল। যিনি বিরোধী দলনেতা ছিলেন সেই শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তারা এখন আর আগের ক্ষমতায় নেই। 2026 সালের জুলাইয়ে যখন মামলাটি আবারও শুনানিতে এলো, শুভেন্দু অধিকারী আইনজীবী আদালতের কাছে অনুরোধ করলেন, অভিযুক্তদের ডেকে এনে ব্যাখ্যা চাওয়া হোক, প্রয়োজনে তাদের ক্ষমতা চাইতে বলা হোক। কিন্তু বিচারপতি অমৃত সিনহা সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিলেন। তিনি বললেন, পরিস্থিতি বদলে গেছে, এই মামলা চালিয়ে যাওয়া আদালতের মূল্যবান সময়েরই অপচয়। তার সেই বিখ্যাত কথাটি ছিল, লেট পিপল রিমেইন ইন পিস, মানুষকে শান্তিতে থাকতে দিন। আর এরপর মামলাটাও খারিজ। এখন একজন সাধারণ মানুষ হিসেবে ভাবুন, যখন আপনি ক্ষমতায় ছিলেন না তখন আপনার সাথে অন্যায় হয়েছে, আপনি আদালতে গেছেন ন্যায় বিচার চাইতে, কিন্তু যতদিন মামলার রায় আসার কথা ততদিনে আপনি নিজেই ক্ষমতায় চলে এসেছেন। আর আদালত বলছে এখন তো আর সমস্যা নেই, মামলা বাতিল। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ন্যায় বিচার কি শুধু ক্ষমতাহীনদের জন্য? ক্ষমতা এলেই কি অতীতের অন্যায় মুছে যায়? আদালত কি পরিস্থিতি দেখে বিচার করবে, নাকি নীতি দেখে? আর এই প্রশ্নটাই আমাদের আবারও ফিরিয়ে নিয়ে যায় সেই দুটো নতুন আইনের কাছে। যে সরকার আজ ক্ষমতায় আছে তারা এই আইন তৈরি করেছে, তারা বলছে এই আইন অপরাধীদের বিরুদ্ধে, কিন্তু আইনের ভাষা এতটাই ঢিলেঢালা, এতটাই ব্যাপক যে এর ব্যবহার শুধু অপরাধীদের বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকবে কিনা সেটা কেউ নিশ্চিত করতে পারছে না। আজ যিনি ক্ষমতায় আছেন তিনি হয়তো সদিচ্ছায় আইন এনেছেন, কিন্তু কাল যদি এই আইন অন্য কারো হাতে পড়ে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে, সাংবাদিকদের চুপ করানোর জন্য প্রয়োগ হলে, সমাজকর্মীদের আটকে রাখতে কাজে লাগানো হলে, ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে আইন কখনো ভালো বা খারাপ হয় না, আইনকে ভালো বা খারাপ বানায় তার প্রয়োগ। আর প্রয়োগের ক্ষমতা যখন রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে তখন সে আইন হয়ে উঠতে পারে ঢাল, আবার হয়ে উঠতে পারে তলোয়ার। রাওলাট আইনও ঠিক একই রকম। সে সময়ের ব্রিটিশ সরকার বলেছিল জনসুরক্ষার জন্য, বলেছিল সন্ত্রাসবাদ দমনের জন্য, কিন্তু বাস্তবে সে আইন ব্যবহার করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের গলাটা একদম টিপে ধরতে, নিরস্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নিতে। আপনার কি মনে হয় এই নতুন আইন কি সত্যি জনগণের সুরক্ষার জন্য, নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? জানিয়ে যান কমেন্ট বক্সে, কারণ গণতন্ত্র তখনই বেঁচে থাকে যখন মানুষ প্রশ্ন করতে ভয় পায় না।